আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকে আবার তোমাদের জন্য নিয়ে আসলাম নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায়টা থেকে আজকে আমরা ছোট্ট একটা অংশ আলোচনা করব, সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তোমরা ইতিপূর্বে জেনেছো যে যে সকল লেনদেনগুলো 1 বছর বা তার বেশি সময়ের জন্য হয় সেই সকল লেনদেন হচ্ছে মূলধন জাতীয়। তাহলে এখানে আসছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে যে ধরনের যে প্রাপ্তিগুলো সাধারণত কয়েক বছরে একবার হয়, 1 বছরের বেশি সময় একবার হয়, বা কোনোটা সারা জীবনে একবার হতে পারে, ওই প্রাপ্তিগুলোকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলে থাকি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি মনে রাখার কৌশল হচ্ছে মাত্র 4টা জিনিস। মূলধন জাতীয় প্রাপ্তিতে আসবে মূলধন, যেটা সারা জীবনে কোম্পানি একবারই প্রাপ্তি হয়। অতিরিক্ত মূলধন, এটাও কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে একবার বা দুবার হতে পারে। তাহলে মূলধন, অতিরিক্ত মূলধন, ঋণ গ্রহণ, যেটা 5 বছর, 10 বছর, 20 বছর মেয়াদী একটা মূলধন ঋণ গ্রহণ করলে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তিতে পড়ে যায়। সর্বশেষে আমরা রেখেছি স্থায়ী সম্পদ বিক্রয়। তোমরা জানো যে স্থায়ী সম্পদ আমরা প্রতিনিয়ত ক্রয়ও করি না। তাহলে যেহেতু আমরা ক্রয় করি না, তাহলে এটা প্রতিনিয়ত আমরা বিক্রয়ও করি না। তাহলে স্থায়ী সম্পদ বিক্রয় থেকে যে টাকাটা আসে সেটাও আমরা মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে দিব। সরাসরি প্রশ্নের মধ্যে এইটা তুমি পেতে পারো যে মূলধন থাকতে পারে, অতিরিক্ত মূলধন থাকবে, ঋণ গ্রহণ থাকবে, কিন্তু স্থায়ী সম্পদ বিক্রয়টা কিন্তু সরাসরি তুমি এভাবে পাবে না। তুমি যেটা পাবে সেটা হচ্ছে আসবাবপত্র বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়, কম্পিউটার বিক্রয়, মনিটর বিক্রয়, হ্যাঁ, ইসিজি মেশিন বিক্রয়, এই ধরনের জিনিসগুলো তুমি পেতে পারো। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি।